অথই হতাশার শ্বাস ফেলল। সামনে তাকাতেই হঠাৎ লাইব্রেরির দিকে চোখ চলে যায়। অথই ভেবে বসল, এইভাবে একা একা চরকির মতো না ঘুরে লাইব্রেরি গিয়ে একটু পড়াশোনা করলেই হয়। সবকিছু ভুলে বইয়ের মাঝে ডুবে যাবে, তাহলেই আর কোনো কিছুর খেয়াল থাকবে না। যেই ভাবা সেই কাজ। অথই লাইব্রেরি চলে গেল। লাইব্রেরি একজন মানুষও নেই। অথই সেদিকে থেকে নজর তোর সরিয়ে নিল। তারপর কাঁধের ব্যাগটা টেবিলে রেখে সে চলল বই খুঁজতে। কিন্তু কোন বইটা পড়বে সেটাই বুঝতে পারছে না। প্রায় 10 মিনিট যাবত এটা সেটা বই নেড়েচেড়ে দেখছে আর রেখে দিচ্ছে। হঠাৎ বামপাশের বুকশেলফের পাশ থেকে কেমন যেন একটা শব্দ পেল অথই। ভ্রু কুঁচকে তাকালো, মনোযোগ দিল সেদিকে। না, এখন পাচ্ছে না শব্দটা। নিজের কাজে আবারও ধ্যানমগ্ন হলো অথই। কিন্তু মিনিট 5 বাদে আবারও সেই শব্দ। অথই এইবার নড়েচড়ে উঠল। হাতের বইটা বুকশেলফে রেখে সেদিকে এগিয়ে গেল। আস্তে ধীরে বামপাশের বুকশেলফের কাছটায় গিয়ে মাথা বাঁকা করে উকি দিতেই কেউ একজন ওর হাত চেপে ধরে সজোরে টান মারে। ভয় পেয়ে চিৎকার করবে তার আগেই একটা শক্তপোক্ত হাত ওর মুখ চেপে ধরল। এদিকে অথই আকস্মিক টানে নিজের ব্যালেন্স রাখতে না পেরে সেই ব্যক্তির উপর হুড়মুড়িয়ে পড়েছে। আতঙ্কিত অথই ভয়ে ভয়ে চোখ তুলে তাকাতেই রুদ্রিককে ওর দিকে তাকিয়ে থাকতে দেখল। রুদ্রিকের এহেন কাণ্ডে মেজাজ তুঙ্গে উঠে গেল অথইয়ের। উন্মুক্ত হাত দ্বারা সজোরে মুষ্টাঘাত করে বসল রুদ্রিকের বুকে। অথই হঠাৎ আক্রমণে রুদ্রিক অপ্রস্তুত হয়ে পড়ে, ফলে অথইকে ছেড়ে দেয়। ব্যথিত স্থানে হাত বুলাতে লাগলো। অথই কিছু না বলেই রেগে চলে যাবার জন্যে পা বাড়ালো। হোহ, পেয়েছেটা কি লোকটা? এমন কেউ করে? আর একটু হলেই তো তার প্রাণ বেরিয়ে যেত। হঠাৎ করে এমন গুন্ডাদের মতো ব্যবহার করলে ভয় পাবে না সে? অথই যেতে নিয়েই থেমে গেল। ঘাড় ঘুরিয়ে রুদ্রিকের দিকে তাকালো। রুদ্রিকের ব্যথাতুর মুখশ্রী দেখে বুকটা মোচড় দিয়ে উঠল। লোকটা কি বেশি ব্যথা পেয়েছে? সে তো অতটাও জোরে দেয়নি। মাথা দুলালো অথই। ভুলবশত জোরে লেগেও যেতে পারে। সে কি একবার গিয়ে দেখবে? জিজ্ঞেস করবে লোকটাকে বেশি ব্যথা পেয়েছে নাকি? অথই আবারও গিয়ে দাঁড়ালো রুদ্রিকের সামনে। কণ্ঠে তার ব্যাকুলতা স্পষ্ট। কেন এসেছিলেন? এখন পেলেন তো ব্যথা? বেশি ব্যথা লেগেছে? অথইয়ের বাক্যটা সম্পন্ন হতে দেরি রুদ্রিক দ্রুত গতিতে হাত বাড়িয়ে অথইয়ের কোমর চেপে ধরে নিজের কাছে নিয়ে আসল। ঘটনা এত দ্রুত ঘটেছে যে অথই ভ্যাবলার মতো তাকিয়ে রইল রুদ্রিকের দিকে। হুঁশ আসতেই ছটফট শুরু করে দিল। রুদ্রিক ছটফট করতে থাকা অথইকে দেখে ঠোঁট কামড়ে হাসল। মেয়েটা কেমন বাচ্চাদের মতো করছে। আহ, অথই ব্যথা করছে অনেক। অথইয়ের ভ্রু কুঁচকে আসে রুদ্রিকের কথায়। বলে, তো আমাকে এইভাবে চেপে ধরে আছেন কেন? ছাড়ুন আমাকে। আর গিয়ে ব্যথার মেডিসিন খেয়ে নিন, সেরে যাবে। ব্যথার মেডিসিন তো এখানেই আছে। রুদ্রিকের সোজাসাপটা জবাব। অথই বুঝতে পারল না রুদ্রিকের কথা। ভাবুক কণ্ঠে বলে, মানে বুঝলাম না। লাইব্রেরি মেডিসিন আসবে কোথা থেকে? রুদ্রিক দুষ্টু হেসে বলে, তুমিই তো আমার সব রোগের একান্ত ব্যক্তিগত মেডিসিন। আর এখন যেহেতু ব্যথাটা তুমি নিজে দিয়েছ, সো আমার ব্যথা সারাবেও তুমি। তাই এখন বিনা বাক্যে ঝটপট এখানটায় তোমার ওই তুলতুলে গোলাপি বর্ণের ঠোঁটজোড়ার স্পর্শ করে ব্যথাটা সারিয়ে দেও। রুদ্রিকের এহেন বেফাস কথায় অথইয়ের সর্বাঙ্গ কেঁপে উঠল দৃশ্যবান ভাবে। লজ্জায় সর্বমুখশ্রী রক্তিম আভায় ছেয়ে গেল। লোকটা দিন দিন এত নির্লজ্জ হচ্ছে বলে বোঝানো যাবে না। হুটহাট সময় অসময়ে কিসব কথাবার্তা যে বলে। অথইয়ের মন চায় সে মাটি খুঁড়ে সেখানে লুকিয়ে পড়তে। অথই কাপা গলায় বলে, আপনি দিন দিন চরম অসভ্য হচ্ছেন। রুদ্রিকের সরল স্বীকারোক্তি, তোমাকে দেখার পর আমি অসভ্য হয়ে গিয়েছি। আর ভবিষ্যতে আরো হব। এমন করছেন কেন? ছাড়ুন না, এটা লাইব্রেরি। কেউ দেখে ফেলবে। অথই ছোট্ট কণ্ঠে বলে উঠে। কিন্তু মনে মনে ভাবে বেটা একবার শুধু ছাড়া পাই, আর সামনেও আসবো না আমি। কিন্তু তা আর মুখে আনলো না। এদিকে রুদ্রিক অথইকে নিজের সাথে আরেকটু চেপে ধরে বলল, দেখলে দেখুক। আমার কোনো সমস্যা নেই। আমার আছে। আপনার লজ্জা নাই থাকতে পারে, কিন্তু আমি আপনার মতো নির্লজ্জ নই। তাহলে চুমু খাও, ছেড়ে দিব।
অথই বাকরুদ্ধ। এই রুদ্রিক যে তাকে এইভাবে লজ্জায় সাগরে ডুবিয়ে ডুবিয়ে মারবে তা 100% নিশ্চিত সে। অথই করুণ গলায় বলল, এখানে কিভাবে? রুদ্রিক ওর মুখটা অথইয়ের কানের কাছে নিয়ে আসল। এতে অথই নিজের মাথাটা খানিকটা পিছিয়ে নিল। রুদ্রিক ফিসফিস করে বলে, তাহলে চলো আমার সাথে একান্ত ব্যক্তিগত আমাদের রুমটায়। আমি মাইন্ড করব না। তবে সেখানে গেলে আমার শুধু চুমুতে হবে না, আরও অনেক কিছু চাই। অথইয়ের আর সহ্য হচ্ছে না রুদ্রিকের এমন কথাবার্তা। তাই সে ওর দিকে ধ্যানমগ্ন রুদ্রিককে আকস্মিক ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে পালাতে চাইল। কিন্তু তা বোধ হয় ওর কপালে লিখা নেই। ও এক পা বাড়ানোর আগেই রুদ্রিক কৌশলে ওর হাত টেনে বুকশেলফের সাথে লাগিয়ে নেয়। অথইয়ের মুখশ্রী মুহূর্তেই কাদো কাদো হয়ে যায়। বিড়বিড় করল, হে আল্লাহ, তুমি এ কোন বিপদে এনে আমাকে ফেললে? এই অসভ্য লোকের অসভ্য মুখটা একটু বন্ধ করে দেও, সাময়িক সময়ের জন্যে প্লিজ। কিন্তু উপরওয়ালা বোধ হয় ওর দোয়া কবুল করল না। অথই পিটপিট করে তাকালো রুদ্রিকের দিকে। রুদ্রিক ভ্রু নাচিয়ে দুষ্টু হেসে বলে, কি পালাতে চাইছ? কিন্তু আজ তো তোমাকে এত সহজে ছাড়ছি না। উপোস। সরি, ভুল বললাম। তোমাকে আজ কেন? আমি সারা জীবনেও কোনোদিন ছাড়ছি না, তুমি চাইলেও না। তোমাকে আমার হয়েই থাকতে হবে। রুদ্রিক ওর শক্তপোক্ত পেশিবহুল হাতটা অথইয়ের নরম গালে স্পর্শ করল। চমকে উঠল অথই। রুদ্রিক যেখানটায় ছুঁয়েছে সেখানটায় শিরশির করছে, শীতলতা অনুভব করছে। রুদ্রিকের শীতল হাতের স্পর্শ তাকে এলোমেলো করে দিচ্ছে। হুট করে রুদ্রিক ওর মুখটা অথইয়ের সামনে নিয়ে আসে। অথই ভড়কে গিয়ে ওর মুখশ্রী ডানদিকে ফিরিয়ে নিল। রুদ্রিক মুচকি হাসল অথইয়ের কাণ্ডে। আলগোছে হাতটা রাখল অথইয়ের বাঁকানো কোমরে। মৃদু ভঙ্গিতে ছুঁয়ে দিচ্ছে সে তার সহধর্মিণীকে। তার উদ্দেশ্য আজ অথইয়ের ছোট্ট মনে অনুভূতির তুফান উঠিয়ে ছাড়বে। আর সে তার উদ্দেশ্যে অনেকটা সফলও। রুদ্রিক কণ্ঠে মাদকতা ঢেলে বলে, আমার উপর আর কত অভিমান করে থাকবে ডার্লিং? শুধু একবার আমার দেহের উষ্ণ আলিঙ্গনে নিজেকে মিশিয়ে নেও, দেখবে তোমার সব অভিমান চলে যাবে। আমার বুকে আসো অথই, জাস্ট ওয়ান্স মাই বাটারফ্লাই। রুদ্রিকের বলা এমন আবেগমিশ্রিত প্রতিটা বাক্য যেন অথইয়ের হৃদয়ে তোলপাড় শুরু করে দিয়েছে। কি বলবে, কি করবে, কোনো কুল কিনারা পাচ্ছে না। আচ্ছা, সে কি এখন ঝাঁপিয়ে পড়বে রুদ্রিকের প্রশস্ত বুকে? লেপ্টে নিবে নিজেকে লোকটার উষ্ণতার মাঝে? মন বলছে, হ্যাঁ যা, এক্ষুনি যা। সে তোর স্বামী, এই গোটা মানুষটা তোর। এত দ্বিধা কিসের তোর? অথৈও মনের কথা শুনতে চায়, কিন্তু এই লজ্জা কোথায় লুকাবে সে? অথই ভেবেচিন্তে মনের কথাই শুনল। হাত বাড়িয়েই রুদ্রিককে জড়িয়ে ধরল। রুদ্রিক বিশ্ব জয়ের হাসি দিল। পরপর অথইকে নিজের প্রশস্ত শক্তপোক্ত বুকের মাঝে চেপে ধরল। দুজনেই মুহূর্তটাকে অনুভব করতে লাগল। অথইয়ের চোখের কোণ ঘেঁষে এক ফোঁটা তপ্ত জলের ফোঁটা গড়িয়ে পড়ল। এত শান্তি কেন লাগছে এখানটায় মাথা রেখে? মনে হচ্ছে সে এখন পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থানে আছে, যেখানে দুঃখ, রাগ কোনোদিন উঠে পারবে না তাকে। এদিকে অথইয়ের চোখের জল রুদ্রিকের বুকে এসে পড়তেই চট করে রুদ্রিক চোখ মেলে তাকায়। অথইকে বুকের মাঝ থেকে সরিয়ে চিন্তিত নজরে চোখ বুলায় অথইয়ের মুখে। মেয়েটার লালচে চোখজোড়া দেখে রুদ্রিক অস্থির কণ্ঠে বলে, কি হলো, কাঁদছো কেন? আমার স্পর্শ কি খারাপ লাগছে তোমার? কাঁদে না তো। দেখি কি হয়েছে বলো আমাকে। অথই চোখ মুছল, হাত বাড়িয়ে ছুঁয়ে দিল রুদ্রিকের বুকের বাপাশটায়। রুদ্রিকের শরীরটা হালকা কাঁপল। অথইয়ের এই ছোঁয়াটায় কি যেন আছে, যে সে ছুঁয়ে দিতেই রুদ্রিকের মনে হলো ওর শরীরে কারেন্টের ঝটকা লেগেছে। রুদ্রিক নিজেও এইবার অথইয়ের ছোট্ট, নরম হাতটার উপর নিজের শুষ্ক, অনমনীয় হাতটা রাখল। অথই ঠোঁটের কোণ প্রসারিত হয়ে যায়। নিজের মনের কথাটাই অকপটে ব্যক্ত করে বসে সে, আপনার এখানটায় মাথা রাখার সাথে সাথে আমার মনে হলো যে এখানটার মতো শান্তির আর ভরসাযোগ্য জায়গা পৃথিবীর কোথায় গেলেও আমি পাবো না। সেই সুখে চোখে জল চলে এসেছে। অথইয়ের মায়াবী মুখটার দিকে তাকিয়ে রুদ্রিক হাত বাড়িয়ে অথইয়ের গাল ছুঁয়ে বলে, এই গোটা আমিটাই তো তোমার। যখন যেভাবে আমাকে তুমি চাইবে, তুমি আমাকে সেভাবেই পাবে অথই।
রক্তিম আভা ছড়িয়ে পড়ল অথইয়ের ফর্সা গালে। তা দেখে রুদ্রিক ঘোরলাগা গলায় বলে, লজ্জা পেলে একদম লাল আপেলের মতো লাগে। কামড় দিতে ইচ্ছে করছে। দিব? অথই মাথা নিচু করে নিল। ওর ঠোঁটের কোণে ফুটে উঠল লজ্জামিশ্রিত হাসি। রুদ্রিক সেই হাসি দেখে মুগ্ধ হয়ে বলে, তোমার ওই হাসিমুখ খানা দেখলে আমি আমার সারাদিনের কষ্ট ভুলে যাই। তুমি সেই যাকে আমার হৃদয়ের মাঝে সারা জীবন খুশিতে রাখতে চাই। রুদ্রিকের আবেগী কথায় অথই মায়ামো চাহনি নিয়ে তাকালো রুদ্রিকের দিকে। এই মুহূর্তে অথইকে যে কতটা আবেদনময়ী লাগছে তা রুদ্রিক ভাষায় প্রকাশ করতে পারবে না। ওর বুক কাঁপছে। এই মেয়েটা এত সুন্দর কেন? এই মেয়ের সৌন্দর্যে তার চোখ ধাঁধিয়ে যায়। রুদ্রিক ঢোক গিলল। মনের মাঝে নিষিদ্ধ ইচ্ছেরা উকিঝুঁকি দিচ্ছে। নিজের নিয়ন্ত্রণ হারাচ্ছে সে। আচ্ছা, একটুখানি মেয়েটাকে ছুঁয়ে দিলে কি মেয়েটা রাগ করবে? না, রাগ করবে না অথই। তা সে ভালোভাবেই জানে। রুদ্রিক একটা হাত অথইয়ের পিঠের পিছন দিকে নিয়ে গেল। আরেক হাতে অথইকে আরেকটু নিজের কাছে আনলো। পিঠের পিছনের হাতটা আরামসে অথইয়ের চুলগুলো তার মুঠোয় নিয়ে ডান দিক থেকে বাম দিকে এনে ঘাড়ের কাছটায় রাখল। রুদ্রিকের চোখ আটকে গেল অথইয়ের ডান পাশের ঘাড়ের একটু নিচে থাকা একটা কালচে দাগের উপর। দাগটা কিসের তা রুদ্রিক জানে না, তবে তার ভীষণ ইচ্ছে করছে ওই কালচে দাগটা একটু ছুঁয়ে দিতে, নিজের ওষ্ঠজোড়া সেখানে চেপে ধরতে। রুদ্রিক মুখ নামিয়ে অথইয়ের কানের কাছে আনল। রুদ্রিকের গরম নিঃশ্বাস সেখানটা এসে লাগতেই অথই থরথর করে কেঁপে উঠল। আজ রুদ্রিক যেভাবে ওর এত কাছে আসছে, সে বোধ হয় দম আটকে মারা যাবে। যাবেই যাবে। রুদ্রিক অথইয়ের কানে কানে ফিসফিসানো ডেকে উঠে, অথই। কথা বলার কারণে রুদ্রিকের ঠোঁটজোড়ার আলতো ছোঁয়া অথইয়ের কানে এসে লেগেছে। অথই চোখ খিচে বন্ধ করে নিল। খামছে ধরল রুদ্রিকের বুকের কাছের শার্ট। থেমে থেমে বলে, হ হু। রুদ্রিক হাত বাড়িয়ে এইবার ছুঁয়ে দিল সেই কালচে দাগটা। ইস, অথই বুঝি এইবার মরেই গেল। এ কেমন অনুভূতি? লোকটার স্পর্শগুলোতে কি মাদকতা মেশানো? না হলে অথইয়ের নিজেকে এমন পাগল পাগল লাগছে কেন? রুদ্রিক নেশালো কণ্ঠে বলে, অথই, ক্যান এই কিস ইউ ইন হেয়ার? অথই শ্বাস আটকে দাঁড়িয়ে রইল। এ কি আবদার করে বসল লোকটা? কি করবে সে? তার যে কণ্ঠনালী ভেদ করে শব্দগুচ্ছগুলো বের হতে চাচ্ছে না। রুদ্রিক অস্থির কণ্ঠে বলে, প্লিজ অথই, মানা করো না। আমি নিজেকে শান্ত রাখতে পারছি না। হেল্প মি অথই। সেভাবেই কিছুক্ষণ থেকে রুদ্রিক অথইয়ের কোনো জবাব না পেয়ে ওর কাছ থেকে সরে আসতে চাইল, কিন্তু অথই তা হতে দিল না। খামছে ধরে রেখেছে রুদ্রিককে। রুদ্রিক অথইয়ের দিকে তাকালো। মেয়েটা চোখ বন্ধ করে আছে। নিজেকে চেপে ধরে অথইয়ের সেই হাত দুটোই তাকে বলে দিচ্ছে অথইয়ের সম্মতি আছে। মেয়েটা শুধু লজ্জায় কিছু বলতে পারছে না। রুদ্রিক অথইয়ের সম্মতি পেয়ে আর 1 মিনিটও সময় নষ্ট করল না। অথইয়ের সেই কালচে দাগটার উপর নিজের অধরজোড়া চেপে ধরল। সাথে সাথে ভূমিকম্পের ন্যায় অথই কেঁপে উঠল। নিজেকে সামলাতে না পেরে সজোরে খামছে ধরে রক্তাক্ত করে দিল রুদ্রিকের বুকটা। অথই শ্বাস নিতে পারছে না। অস্বাভাবিকভাবে হার্টবিট হচ্ছে। এদিকে রুদ্রিক থেমে নেই। সে ছোট ছোট চুমুতে অথইয়ের গলদেশ ভরিয়ে দিচ্ছে। অথই হাত বাড়িয়ে খামছে ধরল রুদ্রিকের চুল। লম্বা লম্বা শ্বাস নিতে থাকা অথই থেমে থেমে বলল, প্লজি রু। রুদ্রিক আর না থামুন। আমি মরে যাব, প্লিজ। অথইয়ের আকুলতা ভরা কণ্ঠ কানে আসতেই রুদ্রিক থেমে গেল। সে নিজের হুঁশ হারিয়ে ফেলেছিল। মেয়েটা তাকে চুম্বকের মতো টানে। রুদ্রিক নিজেও জোরে জোরে শ্বাস নিচ্ছে। নিজেকে বহু কষ্টে সামলে সোজা হয়ে দাঁড়ালো। এদিকে রুদ্রিকের ভালোবাসাময় এইটুকু স্পর্শে অথই একদম নেতিয়ে গিয়েছে। হাত পা অবশ হয়ে গিয়েছে। বিন্দুমাত্র শক্তি পাচ্ছে না সে শরীরে। শরীরের ভারসাম্য ধরে রাখতে না পেরে অথই নিজের দেহের ভার ছেড়ে দিল রুদ্রিকের উপর। সেখানটায় পড়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। রুদ্রিক আলগোছে অথইকে দুহাতে আবদ্ধ করে নিল। ওর শক্তপোক্ত বলিষ্ঠ দেহের মাঝে অথইয়ের ছোট্ট নরম তুলতুলে দেহটা ভালোভাবে আঁকড়ে নিল। রুদ্রিকের উষ্ণ আলিঙ্গন পেয়ে অথই একেবারের বিড়াল ছানার ন্যায় আরো গুটিয়ে গেল রুদ্রিকের বুকে। রুদ্রিক অথইয়ের চুলের ভাঁজে চুমু খেয়ে বিড়বিড় করল, তুমিই আমার দেখা সবচেয়ে সুন্দর, আদুরে একটা মেয়ে।
যাকে আমি সারা জীবন ভালোবাসা দিয়ে আগলে রাখতে চাই অথই। রুদ্রিকের বক্ষে লেপ্টে আছে অথই। এখনো সে থেমে থেমে কেঁপে উঠছে। সে এখনো ঠিকঠাকভাবে স্বাভাবিক হতে পারছে না। রুদ্রিকের হঠাৎ দেওয়া ভালোবাসার স্পর্শগুলো তার রন্ধ্রে রন্ধ্রে প্রকট আকারের ভূমিকম্পের রূপ নিয়েছিল। এখনো সেই ভূমিকম্পের রেশ রয়ে গিয়েছে। রুদ্রিক অথইয়ের এমন নাজেহাল অবস্থা দেখে হাসল। তার এই একটুখানি স্পর্শে মেয়েটার এমন অবস্থা, যখন সে মেয়েটাকে নিয়ে ভালোবাসার সাগরে তলিয়ে যাবে, সুখময় যন্ত্রণায় ভরিয়ে তুলবে মেয়েটাকে, তখন মনে হয় মেয়েটাকে আর খুঁজেও পাওয়া যাবে না। রুদ্রিক হুট করে কোলে তুলে নিল। অথই কিছুই বলল না, চুপচাপ রইল। রুদ্রিক ওকে নিয়ে একটা চেয়ারে বসিয়ে দিল। অথইয়ের ব্যাগ থেকে পানির বোতল বের করে নিল। তারপর অথইকে খাইয়ে দিল। পানি পান করে অথই একটু স্বাভাবিক হলো। রুদ্রিক এইবার তার দুষ্টু চাহনি অথইয়ের দিকে ছুড়ে মেরে বলে, এইটুকুতে এই অবস্থা? বাসর রাতে তো তোমাকে আর খুঁজেও পাওয়া যাবে না। অথইয়ের শরীরের লোমকূপ দাঁড়িয়ে গেল। লোকটা যে এমন অসভ্য হয়েছে, মুখে কিছুই আটকায় না। লজ্জায় গাল দুটো ফুলে ফেপে উঠেছে ওর। মুখ ফুলিয়ে বলে, আপনি আপনার অসভ্য কথাবার্তা বন্ধ করুন, না হলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। রুদ্রিক ধীর আওয়াজে বলে, তাহলে বলো তো, অভিমানিনীর অভিমান কি আমি ভাঙাতে পেরেছি, নাকি তার অভিমান ভাঙাতে আরো আদর লাগবে তার? অথই রুদ্রিকের এমন লাগামহীন কথাবার্তায় উঠে দাঁড়ালো। চেঁচিয়ে বলল, চরম অসভ্য লোক। এতটা নির্লজ্জ কেউ কিভাবে হতে পারে? রুদ্রিক পকেটে দুহাত গুজে নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে বলে, সব পুরুষেরাই নিজেদের বউদের কাছে নির্লজ্জি হয়, আর পুরুষদের লজ্জা পেতে নেই। লজ্জা তো নারীদের ভূষণ। আর আমি যদি লজ্জা পাই, তাহলে আমাদের বাচ্চা কাচ্চা রা পৃথিবীর আলো দেখবে কিভাবে? অথই হা করে তাকিয়ে রইল। এখনো বউ সেজে তার বাড়ি যেতে পারল না, আর এই লোক বাচ্চা কাচ্চা পর্যন্ত চলে গিয়েছে। অথইকে হা করে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে রুদ্রিক ঠোঁটের কোণ প্রসারিত করল। তির্যক স্বরে বলে, আই নো আই অ্যাম সো হ্যান্ডসাম। আর এভাবে তাকালে তো আমার লজ্জা লাগে। বিস্ময় অথইয়ের হৃদয় কপালে উঠে গেল। অবাক কণ্ঠে বলে, আপনি না একটু আগে বললেন আপনার লজ্জা নেই? আপনি লজ্জা পান না, তো এখন আবার বলছেন আমি তাকালে আপনি লজ্জা পান? রুদ্রিক বড় বড় পা ফেলে অথইয়ের কাছে আসল। ওর হাত ধরে টেনে নিয়ে যেতে বলে, আর কথা বলো না তো, এখন চলো আমার সাথে। আরে হো, কিন্তু কোথায় যাব সেটা তো বলুন। তোমার বন্ধুদের বলেছিলাম, তোমার অভিমান ভাঙাতে পারলে তাদের ট্রিট দিব আমি। সো সেখানেই যাচ্ছি আমরা। রুদ্রিকের কথায় অথই চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে, তার মানে ওরাও আপনাকে হেল্প করেছে তাই না? রুদ্রিক কিছু না বলে শুধু হাসি দিল। যা বোঝার বুঝে ফেলেছে অথই। ওর বন্ধুদেরও বশ করে নিয়েছে এই লোক। অথই মুখ ফুলিয়ে রুদ্রিকের সাথে হাঁটতে লাগলো। আর রুদ্রিক হাসছে অথইয়ের কাণ্ডে। ফার্স্ট ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ক্লাসের সামনে দাঁড়িয়ে আছে আহিদ। স্যার ক্লাসরুমে ক্লাস নিচ্ছেন। আহিদ জানালা দিয়ে উকিঝুঁকি দিচ্ছে। অবশেষে অনেক কষ্টে সেই কাঙ্ক্ষিত মুখটা দেখতে পেল। মাইশা ক্লাসরুমের লাস্টের আগের বেঞ্চে বসে আছে। খুব মনোযোগ দিয়ে ক্লাস করছে সে, যেমন আশেপাশের কোনো কিছুরই খেয়াল তার নেই। আহিদের অস্থির হৃদয়টা এতক্ষণে শান্ত হলো। অশান্ত মনটা শান্ত হয়ে গেল নিমিষেই। এতক্ষণ মনের মাঝে যেই শূন্যতা অনুভব করছিল সে, এখন তা বিন্দুমাত্র অনুভব করছে না। এ কেমন অনুভূতি? এ কিসের মাঝে ফেসে গেল সে? কেন এরকম লাগে তার? তবে কি সে প্রেমে পড়ে গেল মেয়েটার? ভালোবেসে ফেলল মেয়েটাকে? কিন্তু এক দেখাতেই কি কাউকে ভালোবাসা যায়? হ্যাঁ, যায় তো। যাবে না কেন? না হলে কি লাভ অ্যাট ফার্স্ট সাইট বলে কি কিছু থাকতো? থাকতো না। ভেবেই হাসল আহিদ। পরপর আবার মুখের হাসিটা হারিয়ে গেল। সে তো ভালোবেসে ফেলেছে মেয়েটাকে, কিন্তু আদৌ কি কোনোদিন এই মাইশা নামের মেয়েটা ভালোবাসা পাবে কোনোদিন? না, এত কিছু ভেবে তো আর ভালোবাসা যায় না। ভালোবাসা হলো স্নিগ্ধ, পবিত্র একটা অনুভূতি। ভালোবাসলেই যে ভালোবাসা পেতে হবে এমন কোনো কারণ নেই। একতরফা ভালোবাসাগুলো অনেক সুন্দর হয়। তবে হ্যাঁ,
আহিদ নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে মাইশার মনেও তার জন্যে অনুভূতি সৃষ্টি করানোর জন্যে। ভেবেই মুচকি হেসে সরে গেল সে। থাকুক, মেয়েটা ক্লাস করছে, এখন আর জ্বালাতন করবে না। সে আপাতত ব্যস্ত। এখন তাকে যেতে হবে রেস্টুরেন্টে। রুদ্রিক তাদের ট্রিট দিবে। মেয়েটাকে দেখে নিয়েছে, শান্তি পেয়েছে, এতেই হবে। বাকিটা না হয় পরে করা যাবে। পিহু আর প্রিয়ান ভার্সিটির মাঠ দিয়ে হাঁটছে। পিহু প্রায় এক প্রকার লাফিয়ে লাফিয়ে হাঁটছে। প্রিয়ান দু একবার বারণ করেছে ওকে, কিন্তু কে শুনে কার কথা। পিহু তার মতো করেই চলেছে। এভাবে হঠাৎ করে প্লাজোর সাথে পা বাজিয়ে পড়ে যেতে নিতেই মৃদু চিৎকার করে উঠল পিহু। ভয়ে চোখ বন্ধ করে নিল, কিন্তু অনুভব করল কেউ তার কোমর আঁকড়ে ধরেছে, তাকে পড়তে পড়তে বাঁচিয়ে নিয়েছে। পিহু পিটপিট করে চোখ মেলে তাকালো। চোখ মেলে তাকাতেই প্রিয়ানের রাগী মুখশ্রী দেখতে পেল। রক্তচক্ষু নিয়ে সে তাকিয়ে পিহুর দিকে। রুদ্রিক সজোরে টেনে পিহুকে সোজা করে দাঁড় করালো। এতে ব্যথা পেয়েও পিহু মুখ ফুটে কিছুই বলল না। চুপসে দাঁড়িয়ে রইল প্রিয়ানের সামনে। যেভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে চিবিয়ে খেয়ে ফেলবে একদম। প্রিয়ান রাগী স্বরে বলে, ইঁদুরের মতো ছুটাছুটি না করলে তোর ভালো লাগে না? কতবার না করেছি তোকে, শুনেছিস আমার কথা? এখন আমি যদি না ধরতাম তাহলে তো পরে হাড্ডি গুড্ডি সব ভেঙে বসে থাকতি। মনে তো চাচ্ছে থাপড়িয়ে গাল ফাটিয়ে দেই। পিহু প্রিয়ানের রাগী স্বরের কথাগুলো শুনে মুখ ফোলালো। মিনমিন করে বলে, এভাবে বলছিস কেন? আমি কি ইচ্ছে করে পড়ে যেতে নিয়েছিলাম নাকি? তুই তো ইচ্ছে করে কিছুই করিস না, এই আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছিস। সেটাও তো তুই ইচ্ছে করে করিস না, তাই না? পিহু অবাক হলো প্রিয়ানের কথায়। সেভাবেই বলে, মানে আমি আবার তোকে কি করলাম? প্রিয়ান কিছু বলতে নিয়েও থেমে গেল। কপালে আঙুল ঘষে নিজের রাগটাকে দমন করার চেষ্টা করল। অনেক কষ্টে নিজের রাগিটা সামলিয়ে দাঁতে দাঁত চেপে বলে, তুই তো কিছুই জানিস না, একেবারে মাসুম বাচ্চা। এখন আমার মুখের দিকে না তাকিয়ে চল। এই রিধিটাও যে কোথায় মরতে চলে গিয়েছে কে জানে। মেজাজটা একেবারে খারাপের চরম পর্যায়ে চলে যাচ্ছে। এই মেয়েগুলো এক একটা প্যারা, কিভাবে যে এদের সামলায় মানুষ। কথাটা শেষ করে প্রিয়ানের চোখ পিহুর দিকে যায়। দেখে পিহু রাগী চোখে ওর দিকে তাকিয়ে আছে। প্রিয়ান তাকাতেই পিহু রাগী গলায় বলে, মেয়েরা এক একটা প্যারা, তাই না? আমি প্যারা? তো আমার সাথে বন্ধুত্ব করেছিস কেন? অথই আর রিধির সাথে কেন করেছিস বন্ধুত্ব? থাক তুই তোর মতো, আর আসবি না আমার সাথে কথা বলতে। বান্দরের জাতের সবচেয়ে বলদ বান্দর কোথাকার। এসব বলেই পিহু হনহন করে চলে গেল। এইদিকে নিজের কথায় প্রিয়ান নিজেই যে এত বাজেভাবে ফেঁসে যাবে ভাবেনি। এখন এই রাগের রানীকে কিভাবে শান্ত করবে সে? রেগে তো একেবারে বোম হয়ে আছে। তবে রাগী পিহুকে দেখতে অনেক ভালো লাগে প্রিয়ানের। রাগী রাগী ওই চোখের চাহনিটা একেবারে বুকের বাপাশে গিয়ে লাগে। পিহুর জায়গাটা যে ওর মনের মধ্যে একটু ভিন্ন, মানে স্পেশাল, তা সে বেশ বুঝতে পেরেছে প্রিয়ান। শুধু অপেক্ষায় আছে নিজের মনের অনুভূতি ঠিকঠাক বুঝে ওঠার জন্যে। ওর মন ঠিক কি চায় তা ভালোভাবে জেনে নেওয়ার জন্যে। তবে পিহুকে যে এখন সে বন্ধুত্বের থেকেও বেশি কিছু মনে করে তা বেশ বুঝেছে সে। তার সহ্য হয় না পিহু সে বাদে অন্য কোনো ছেলের সাথে কথা বললে। রাগ লাগে তার, প্রচণ্ড রাগ। মন চায় চারপাশ সেই রাগের ভেজে ঝলসে দিতে। তাই তো সেদিন নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে পিহুর সাথে বাজে ব্যবহার করেছিল। তবে এখন শুধু সময়ের অপেক্ষা। দেখা যাক সময় তাদের কোথায় নিয়ে দাঁড় করাই। কথাগুলো নিজ মনে ভেবেই মুচকি হাসল প্রিয়ান। পরপর ছুটে চলে গেল রাগী পিহুর রাগ ভাঙানোর জন্যে। রেস্টুরেন্টের ছাদের প্রায় এক পাশ রুদ্রিক নিয়ে নিয়েছে। বেশ খোলামেলা ছাদটা, হরেকরকমের বাহারি ফুল গাছের ছড়াছড়ি ছাদটায়। সেই গাছে কয়েকটায় ফুলও ফুটেছে। এতে যেন ছাদের সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে গিয়েছে। দুটো ছোট খাটো ওয়াটারফলও আছে। সেখানে আবার ছোট ছোট মাছ ছাড়া হয়েছে। পাশেই আবার বড় একটা খাঁচায় নানান রঙের লাভ বার্ডসও আছে। ছাদের এদিক সেদিকে 4-5টা খরগোশকেও দৌড়াদৌড়ি করতে দেখা যাচ্ছে। রুদ্রিক আর অথইয়ের সব ফ্রেন্ডরা একসাথে বসেছে একটা টেবিলে। বিশাল বড় টেবিলটা,
মূলত রুদ্রিক এই রেস্টুরেন্টের ম্যানেজারকে বলে এই ব্যবস্থা করিয়েছে। এদিকে অথই খরগোশ দেখেই সেইগুলোর পেছনে লেগেছে। উদ্দেশ্য যে করেই হোক একটাকে ধরে আদর করবে। সাদা সাদা পশমযুক্ত ওই গাটা ছোঁয়ার জন্যে সে মরিয়া হয়ে গিয়েছে। রুদ্রিক চেয়ারে হেলান দিয়ে বসে একধানে তাকিয়ে আছে অথইয়ের দিকে। মেয়েটা মাঝে মাঝে যে বাচ্চাদের মতো ব্যবহারগুলো করে তা রুদ্রিক বেশ উপভোগ করে। এই মেয়েটার যে আর কত রূপ আছে কে জানে। রুদ্রিক যে আর কতবার এই মেয়ের প্রেমে পড়বে। রুদ্রিকের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। অথই খরগোশের পিছনে দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠেছে, কিন্তু একটাও ধরতে পারেনি। অথই মুখ ফুলিয়ে রুদ্রিকের পাশে ধপ করে বসে পড়ল। অথইয়ের মুখ ফুলানো দেখে হাসল রুদ্রিক। দৌড়াদৌড়ি করার ফলে অথইয়ের মুখে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে। রুদ্রিক টিস্যু দিয়ে অথইয়ের ঘাড়মাক্ত মুখশ্রীটা যত্ন সহকারে মুছে দিল। এতগুলো মানুষের সামনে রুদ্রিকের এহেন কাণ্ডে অথই লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল। মিনমিন করে বলে, কি করছেন? রুদ্রিক ভাবলেশহীনভাবে বলে, কি করছি? কিছুই করছি না, শুধু বউয়ের ঘরমাক্ত মুখশ্রীটা মুছে দিলাম। আর এত লজ্জা পাওয়ার কিছু নেই। চুমু তো আর খাইনি, এত লজ্জা পেও না। তোমার ওই লজ্জামাখা মুখশ্রী দেখলে কিন্তু সত্যি চুমুটুমু খেয়ে ফেলতে পারি, তখন আমাকে দোষ দিয়ে লাভ নেই। ভয়ঙ্কর লজ্জা পেয়ে অথই ঠিক কি বলবে ভাষা খুঁজে পেল না। এই লোকটার বিন্দুমাত্র লজ্জা নেই, আর মুখে লাগামও টানে না, কি সব বলে ফেলে। যা শুনে অথইয়ের মন চায় এক গ্লাস পানিতে ডুবে মরে যেতে। এই এখন মাত্র বলা লোকটার কথা শুনে অথইয়ের কথা গলায় আটকে গিয়েছে। হৃদস্পন্দন তীব্র থেকে তীব্র হয়ে গিয়েছে। গাল দুটো লজ্জায় ফুলফেপে উঠেছে। অথইয়ের গলা শুকিয়ে কাঠ। কোনোরকম হাত বাড়িয়ে এক গ্লাস পানি নিয়ে ঢকঢক করে খেয়ে নিল। হঠাৎ কানের কাছে রুদ্রিকের ফিসফাস করা কণ্ঠ শুনতে পেল, চুমু খাবো? বলেছিলাম লজ্জা পেতে না, বেসামাল হয়ে যাচ্ছি আমি। অথই টানটান হয়ে কাঠ হয়ে বসে রইল। শরীর তার বরফের ন্যায় জমে গিয়েছে। শ্বাস আটকে গিয়েছে তার। ইহানের ঠোঁটের কোণে মুচকি হাসি। বোনটা যে তার এতটা সুখে শান্তিতে থাকবে সেটা দেখেই তার প্রাণ জুড়িয়ে গেল। যাক, তার আর কোনো চিন্তা নেই। আজ রুদ্রিকের অথইয়ের প্রতিক্রিয়ার দেখে ইহানের সকল দ্বিধা দ্বন্দ্ব দূর হয়ে গিয়েছে। ইহান তার দৃষ্টি সরিয়ে নিল, কিন্তু হঠাৎ করে চোখ আটকে যায় ঠিক তার বরাবর বসা অপর প্রান্তের রিধির দিকে। গাঢ় লাল রঙের কামিজ সেটে মেয়েটাকে একদম বউ বউ লাগছে। সুন্দর লাগছে অনেক দেখতে। নজর ফিরাতে পারছে না সে। ইদানিং তার সাথে যে কি হচ্ছে সে বুঝতেই পারছে না। এই মেয়েটাকে নিয়ে মনের মাঝে আলাদা একটা অনুভূতি কাজ করে তার। অদ্ভুত সব ইচ্ছে জাগে মনে, যার কোনো কুল কিনারা সে পাচ্ছে না। রিধির দিকে তাকিয়ে থাকতে থাকতে কথাগুলো ভাবল ইহান। হঠাৎ তার কপাল জোড়া কুঁচকে এলো। আজকের রিধিকে তার অন্যরকম লাগছে। অন্যান্য দিন রিধির সাথে ওর দেখা হলে বা ওরা কোনো কারণে একসাথে হলে রিধি 2-1 মিনিট বাদে বাদেই ইহানের দিকে তাকাতো। চোরা দৃষ্টিতে পরখ করে যেত ওকে। ইহানের থেকে যতই লুকোতে চেষ্টা করত মেয়েটা, ইহান তাকে দেখেই ফেলত। তবে ইহান কোনোদিন কিছু বলেনি। কিন্তু আজ একবারও তার দিকে তাকাচ্ছে না মেয়েটা। কি হয়েছে? সে তো কিছু করেনি রিধিকে, বা কোনো খারাপ কথাও বলেনি। তবে এমন কেন করছে ও? ভালো ভালো মনটা মুহূর্তেই খারাপ হয়ে গেল ইহানের। কিন্তু রিধি তার দিকে তাকালেই কি বা না তাকালেই বাকি? তার কেন এত কষ্ট লাগছে? বুকের বা পাশে এত জাপাপোড়া করছে। জানে না, সে কিছুই জানে না। সিয়া বিরক্ত হয়ে বারবার অনিকের দিকে তাকাচ্ছে। এই ছেলের মাথা নষ্ট হয়ে গিয়েছে, বা মাথার তার ছিঁড়ে গিয়েছে বোধ হয়। কিসব যে শুরু করে দিয়েছে। অনিক একেবারে সিয়ার গায়ের সাথে লেপ্টে বসেছে। এই নিয়ে সিয়া কয়েকবার বলেছে অনিককে সরে বসতে, কিন্তু সে সিয়ার কথা শুনেও না শোনার ভান ধরে কিভাবে বসে। এতগুলো মানুষের সামনে অনিকের এমন কাণ্ডে সিয়ার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। সহ্য করতে না পেরে এইবার দাঁতে দাঁত চিপে বলে, কি সমস্যা, এমন করছেন কেন? সিয়ার এই কথাটুকু শোনার জন্যেই যেন মনে হয় অনিক অপেক্ষায় ছিল। অনিক বলল, আবার আপনি করে বলছিস? এখন তুই কি চাচ্ছিস? তোর ওই সুন্দর ঠোঁটজোড়া দিয়ে যে আমায় বারবার আপনি বলে সম্বোধন করছিস সেই ঠোঁটে আমি সবার সামনে চুমু খেয়ে বসি?
চয়েজ ইজ ইয়োর্স। সিয়া হা হয়ে গেল অনিকের কথায়। এই মাত্র এসব কি বলল অনিক তাকে? তাদের রিলেশন থাকাকালীন অবস্থাতেও তো অনিক এমন লাগামহীন কথাবার্তা বলেনি। তাহলে ইদানিং এই অনিকের কি হলো? আর কেনই বা এইভাবে হাত ধুয়ে ওর পিছনে পড়েছে? সে তো বলেছিল ওদের ব্রেকআপের দিন অনিকের নাকি সিয়াকে পছন্দ হয় না, তার বিরক্ত লাগে সিয়াকে। তবে হঠাৎ কি এমন হলো যে অনিক এমন মরিয়া হয়ে উঠেছে, ওর পিছনে লেগেই থাকে? তবে কি অনিক আবারও তার মোহ পড়েছে? সেই মোহে পরেই আবারও অনিক তার কাছে আসতে চাইছে? একসময় মোহ কেটে গেলে আবারও তাকে আগের মতো ছুঁড়ে ফেলে দিবে? কিন্তু সিয়া তো তা চাইছে। অনিকের দেওয়া সেই প্রথম কষ্টের রেশ এখনো সে ভুলতে পারেনি। প্রতিরাতে তার জন্যে চোখের পানি ফেলে সে বালিশ ভেজায়। আবারও সেই কষ্ট সিয়া পেতে চায় না। প্রথমবারের কষ্টে তো কোনোরকম সে বেঁচে যাবে, দ্বিতীয়বার আবার সেই কষ্ট পেলে সিয়া এইবার বাঁচতে পারবে না, কোনোমতেই বাঁচতে পারবে না। তাই অনিককে থামাতে হবে, তাকে বোঝাতে হবে। এইভাবে ওর পিছনে পড়ে থেকে সময় নষ্ট করার কোনো মানে হয় না। যে করেই হোক অনিককে থামাতে হবে, আর আগাতে দেওয়া যাবে না। সিয়া উঠে দাঁড়ালো নিজের চেয়ার থেকে। তারপর সোজা হেঁটে গিয়ে ইহানের কাছে গেল। ইহানকে উদ্দেশ্য করে বলে, ইহান তুই গিয়ে অনিকের পাশে বস না গিয়ে। আমার ওইখানে আনকমফোর্টেবল ফিল হচ্ছে, প্লিজ ভাই জানা। ইহান সিয়ার এত রিকোয়েস্ট ফেলতে পারল না, তাই উঠে গিয়ে বসলো সিয়ার পাশে। আর সিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলে ইহানের জায়গায় বসে পড়ল। এদিকে সিয়ার এমন কাজে অনিকের রাগে মাথা ফেটে যাবার জোগাড়। সাহস কিভাবে হলো এই মেয়ের ওর পাশ থেকে উঠে চলে যাবার? কিভাবে পারলো এইভাবে উঠে চলে যেতে? অনিকের সান্নিধ্য কি ওর এতটাই খারাপ লাগছিল? কই আগে রিলেশনে থাকাকালীন তো এমন করতো না, উল্টো অনিকের সাথে আরো চিপকে থাকতো। এখন কি তার স্পর্শটাও এই মেয়ের সহ্য হয় না? এতটা পরিবর্তন হয়ে গিয়েছে এই মেয়ের মধ্যে? অনিক দীর্ঘশ্বাস ফেলল। হঠাৎ করেই রাগটা পড়ে গেল তার। এটা ভেবেই যে দোষ তো তারই। কম অপমান করেনি ও সিয়াকে, তবে এত সহজে কেন মেয়েটা মেনে নিবে? কঠিন শাস্তি পাওয়া দরকার তার। সেখানে তো এই মেয়ে তাকে কিছুই বলেনি। অনিকের নিজের প্রতি রাগ লাগছে। কেন সেদিন সিয়াকে ওভাবে অপমান করেছিল সে? সিয়াকে ছেড়ে অন্য মেয়ের মোহে পড়ে গিয়েছিল সে। এই মেয়ের কথা শুনেই সেদিন সিয়ার সাথে বাজে ব্যবহার করে ফেলেছিল। রাগে দুঃখে অনিকের মন চাচ্ছে এই 7তলা বিল্ডিংয়ের ছাদের উপর থেকে লাফ দিয়ে পড়ে মরে যেতে। হঠাৎ কাঁধে কারো হাতের ছোঁয়া পেয়ে সেদিকে তাকায় অনিক। অনিক তাকাতেই ইহান বলে উঠল, ধৈর্য ধর। ধৈর্য ধরলে মোয়া ফলে। মেয়েটাকে যে পরিমাণ কষ্ট তুই দিয়েছিস, তার কাছে এসব কিছু না। ইনফেক্ট সিয়া তো তোকে কিছু করেইনি, এমনকি কিছু বলেও নি। এখন একটাই উপায় বলবো, নিজের সবটা দিয়ে চেষ্টা কর ওর অভিমান ভাঙাবার। যেই অভিমানের পাহাড় তুই নিজে সৃষ্ট করেছিস, তা ভালোবাসা দিয়ে ভেঙে ফেল। হাল ছাড়বি না কোনো। দরকার পড়লে সারা জীবন চেষ্টা করবি। ভালোবাসলে তো মানুষ কত কিছুই করে, তুইও হাল ছাড়িস না। অনিক ইহান কথা মনোযোগ দিয়ে শুনল। তার ঠোঁটের কোণে হাসি। এতক্ষণের খারাপ লাগা দূর হয়ে গিয়েছে। এখন ইহানের কথাগুলোও বাজছে। যেভাবেই হোক সিয়াকে সে মানিয়েই ছাড়বে, হাল ছাড়বে না কোনো। সময় বহমান। দেখতে দেখতে কেটে গিয়েছে 1 সপ্তাহ। সবার জীবনের চলা গতি বেশ ভালোই, তবে ভালো কাটছে না ইহানের। তার মনটা আজকাল তার আয়ত্তে নেই। মনটা যেন রিধির হয়ে গিয়েছে। না হলে এই মন তাকে কেন বাধ্য করে দিনরাত 24 ঘন্টা রিধিকে নিয়ে ভাবতে? উঠতে, বসতে, খেতে, শুতে সবসময় শুধু রিধি তার মাথায় ঘুরপাক খায়। কি করবে ইহান? কেন এমন হচ্ছে? এই প্রশ্নের উত্তরগুলো সে গত 1 সপ্তাহ যাবৎ খুঁজে চলেছে, কিন্তু কোনো উত্তর পায়নি। মন মরা হয়ে ইহান বিছানায় উপর হয়ে পড়ে আছে। সম্পূর্ণ মস্তিষ্কে তার রিধি কিলবিল করছে। নিজের উপর চরম বিরক্ত হয়ে মৃদু আর্তনাদ করে উঠল ইহান। ঠিক তখনই রুমে ছেলের জন্যে কফি নিয়ে প্রবেশ করছিলেন মিনহা বেগম। ছেলের এমন অস্থির আর ছটফট আচরণ দেখে দ্রুত পায়ে এগিয়ে আসেন। কফির মগ টেবিলে রেখে উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠেন, আব্বা, কি হয়েছে তোর? এমন করছিস কেন বাবা?
বলতে বলতে তিনি ইহানের কাছে বসে পড়লেন। তার সর্বমুখশ্রীতে ছেলের জন্যে চিন্তার ছাপ। মায়ের চিন্তিত চেহারা দেখে ইহান নিজেকে খানিক দমিয়ে আনল। বলে উঠল, কিছু হয়নি মা, এমনিতেই ভালো লাগছে না। কেমন লাগছে বল আমায়। আমি জানি তোর কিছু হয়েছে। আমি তো মা, আমি সব বুঝি। তোরা মুখে না বললেও আমি বুঝে যাই। মায়ের কথায় হাসে ইহান, ঝলমলে সুন্দর হাসি। এগিয়ে এসে দপ করে মায়ের কোলে শুয়ে পড়ল। মিনহা বেগম ছেলের চুলে আদুরে স্পর্শ হাত বুলিয়ে দিচ্ছেন। ইহানের আরামে চোখ বন্ধ হয়ে আসছে। সেভাবেই ধীর স্বরে বলে, মা আমি তোমাকে এখন কিছু বলবো। আমার অস্থিরতার কারণগুলো বলবো। তুমি শুধু আমায় কারণটা জানাবে কেন আমার সাথে এমন হচ্ছে। মিনহা বেগম ইহানের চুল টেনে দিতে দিতে বলে, তুই বল, আমি যদি কোনো উপায় বলতে পারি অবশ্যই আমি বলবো। ইহান লম্বা শ্বাস ফেলল। এরপর বলতে শুরু করল, ইদানিং কি যেন হয়েছে মা, আমি তোমাকে সবটা ক্লিয়ার করেই বলছি। তুমি তো জানো অথই, রিধি, পিহু, প্রিয়ান, আহিদ ওরা ছোট থেকেই একসাথে বড় হয়েছে। অথইকে আমি যতটা স্নেহ করি আর ভালোবাসি ওদেরও ঠিক ততটাই করি। কিন্তু ইদানিং আমার সাথে কি হচ্ছে বুঝতে পারছি না। রিধিকে আমি সেই ছোট থেকেই দেখে আসছি, কিন্তু আগে কখনোই এমন লাগেনি। তবে এখন রিধিকে নিয়ে আমি 24 ঘন্টা ভাবি। না ভাবতে চাইলেও আমার মন, আমার মস্তিষ্ককে যেন বাধ্য করে ওকে নিয়ে ভাবতে। তবে কি জানো, ওকে নিয়ে ভাবতে আমার ভালো লাগে। মনের মাঝে আলাদা সুখ সুখ অনুভব হয়। ওকে নিয়ে ভাবলেই অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। আর জানো, আগে মেয়েটা ঘন ঘন আমাদের বাড়িতে আসতো, আমার সাথে কথা বলতো। কিন্তু রিধি এখন আর আসে না, আর আমার সাথে কথা তো দূরে থাক, আমার দিকে তাকাও না। মেয়েটা কেমন যেন আমাকে ইগনোর করে। কিন্তু আমার কেন যেন ভালো লাগে না, একটুও ভালো লাগে না। ওর ইগনোরেন্স যেন আমার বুকের বাপাসটায় চিনচিনে ব্যথা অনুভব হয়। অসহ্য লাগে সবকিছু। কি হয়েছে আমার মা, কেন হচ্ছে আমার সাথে এমন? আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কোনো একটা উপায় বলো। এখনাগারে মায়ের কাছে নিজের মনের কথাগুলো বলে যেন ইহান মনে শান্তি পেল। নিজের মাঝে লুকানো কথাগুলো ব্যক্ত করতে পেরে এখন বেশ ভালো লাগছে। কিন্তু মায়ের কোনো জবাব না পেয়ে ইহানের ভ্রু কুঁচকে আসে। চোখ মেলে তাকিয়ে দেখে মিনহা বেগম ছেলের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছেন। ইহানের কুচকানো ভ্রু জোড়া আরো কুচকে আসে। মায়ের কোল থেকে উঠে বসে পড়ল। বলল, কি হলো মা, তুমি হাসছো যে? আমি তোমাকে আমার এত বড় একটা সমস্যার কথা বললাম, আর তুমি কিনা হাসছো? মিনহা বেগম এইবার সজোরেই হাসছেন। হাসতে হাসতে তার চোখের কোণে পানি চলে এসেছে। মায়ের এমন হাসি দেখে মুখ ফোলালো ইহান বাচ্চাদের মতো। পরক্ষণে মায়ের এমন প্রাণখোলা হাসিতে ওর ঠোঁটের কোণেও হাসি ফুটে উঠল। সময় নিয়ে মিনহা বেগম হাসি থামালেন। উঠে দাঁড়িয়ে ছেলের হাতে কফির মগ ধরিয়ে দিলেন তিনি। মুচকি হেসে বলেন, তুই রিধিকে ভালোবেসে ফেলেছিস। এইটাই আমার জবাব আপাতত। আমার ছেলে প্রেমে পড়েছে। এইবার বাকিটা তুই নিজেই বুঝে নেহ। আমি জানি আমার ছেলে বুদ্ধিমান আছে। এখন আসি আমি। মিনহা বেগম খুশি মনে চলে গেলেন। তিনি অনেক খুশি। এমনিতেও সে আর তার স্বামী ভেবেই রেখেছিলেন রিধিকেই তাদের একমাত্র ছেলের বউ করে আনবেন। আর এখন তো তার ছেলে রিধিকে ভালোইবেসে ফেলেছে। তাদের আর কোনো চিন্তা নেই। রিধির পরিবারের সাথে কথা বলতে হবে। ওদের বাগদানটা যত দ্রুত সম্ভব সেরে ফেললেই ভালো হবে ভেবেই তিনি মুচকি হেসে রান্নাঘরে চলে গেলেন। এদিকে ইহান তবদা মেরে বসে আছে। তার মা একটু আগে তাকে এসব কি বলে গেল, তার বিষয়টা হজম করতে বেশ কষ্ট হচ্ছে। সত্যিই কি ও ভালোবাসে রিধিকে? কিন্তু কিভাবে সম্ভব? ইহান আনমনা হয়ে অনেকক্ষণ নিজের মনে কি কি যেন ভাবল। সময় নিয়ে ভাবার পর হঠাৎ তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ঠোঁটের কোণ প্রসারিত কর হেসে বলে, ভালোবাসি। হ্যাঁ, আমি রিধিকে ভালোবাসি। আমি আমার মনের কথা বুঝতে পেরেছি। থ্যাংক ইউ মা। ইউ আর দ্য বেস্ট মা ইন দ্য ওয়ার্ল্ড। ইহান খুশিতে নাচতে নাচতে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। বাইক পার্ক করে মাত্রই ভার্সিটিতে প্রবেশ করল রুদ্রিক। হঠাৎ ওর সামনে এসে দাঁড়ালো একজন।
রুদ্রিক ব্যক্তিটিকে দেখার পর পর ওর চোয়াল শক্ত হয়ে আসল রাগে শক্ত চোখে চেয়ে রইল ব্যক্তিটির দিকে। রাগে ব্যক্তিটির পাশ কাটিয়ে চলে যেতে পা বাড়াল সে। এখন এখানে কোনো ঝামেলা সে চায় না আপাতত, কিন্তু তা আর হতে দিল না। ব্যক্তিটি আবারও এসে দাঁড়ালো রুদ্রিকের সামনে। রুদ্রিক এইবার রক্তচক্ষু নিয়ে তাকালো। বলল, কি সমস্যা? তোকে না বলেছি আমার সামনে আসবি না? শান্তিতে থাকতে বুঝি তোর ভালো লাগে না রিয়ান? রিয়ান হাসল, বলে উঠল, অনেকদিন তোর সাথে দেখা হয় না, তাই শান্তি পাচ্ছিলাম না, এই জন্যেই আসলাম তোর কাছে। আর এটা কেমন ব্যবহার রুদ্রিক? আমি না তোর বড় ভাই? বড় ভাইকে কেউ তুই করে বলে? রুদ্রিক দাঁতে দাঁত চিপে বলে, তুই আমার আপন ভাই না, ফুপাতো ভাই। আর এমনিতে তোকে আমি কোনোরকমই কোনো ভাই মানি না, তাই এই সব ফাউল কথাবার্তা আমার সামনে বলবি না। রিয়ান এগিয়ে আসল খানিক, ধীর স্বরে বলে, তুই আমায় ভাই না মানলে কি হবে? আমি তো মানি, তাই তো তোর সব খবরাখবর রাখি আমি। তুই লুকিয়ে বিয়ে করে নিয়েছিস সেটাও জানি আমি। রুদ্রিক কিছুই বলল না। সে ভীষণ বিরক্ত রিয়ানের উপর। তার ফুপুর ছেলের ছেলে মেয়ে দুটোর একটাও তার দেখতে মন চায় না। জেনি আগে ভালো ছিল, তাই তো রুদ্রিক টুকটাক ওর সাথে মিশত, কিন্তু এই রিয়ান জেনিকে বাজে পথে নিয়ে গিয়েছে, একেবারে নিজের মতো বানিয়েছে বোনটাকে। যাই হোক, রুদ্রিক অহেতুক তর্কে জোড়াতে চায় না রিয়ানের, তাই চলে যেতে নিল। কিন্তু রিয়ানের হঠাৎ একটা কথায় থেমে গেল ওর পা জোড়া। ফার্স্ট ইয়ার, ইংলিশ ডিপার্টমেন্ট, নাম জাফরিন অথই। তোর বউ? কি ঠিক বলছি না? যাই বলিস, বউ পেয়েছিস একটা সেরা। রূপেরও যেমন আগুন আছে, কথাও তেমন আগুন। হটনেসে একেবারে ঠাসা ঠাসা। আমার কিন্তু হেব্বি লেগেছে, ফিগারটাও জোস। রিয়ান কথাটা শেষ করতে দেরি। রুদ্রিক শক্তপোক্ত হাতের জোরালো ঘুষি একেবারে ওর নাক বরাবর এসে পড়েছে। রিয়ান পড়তে পড়তে নিজেকে সামলে নিল, দুহাতে নাক চেপে ধরল সে। বেশ জোরেসোরেই মেরেছে রুদ্রিক, মাথাটা ভনভন করে ঘুরছে। হাতে তরল জাতীয় কিছু আভাস পেতে হাতটা চোখের সামনে এনে ধরল রিয়ান। ঝাপসা দৃষ্টিজোড়া সময় নিয়ে স্পষ্ট হতেই বুঝতে পারল, রুদ্রিকের ঘুষির প্রখরতায় তার নাক ফেটে রক্ত বের হচ্ছে। এদিকে অথৈকে নিয়ে বলা রিয়ানের বাজে কথাগুলো শুনে রাগে রুদ্রিকের সারা শরীর থরথর করে কাঁপছে। তেড়ে গিয়ে রিয়ানের কলার চেপে ধরল, ভয়ঙ্কর রাগীস্বরে বলে উঠল, আমার বউয়ের দিকে বাজে নজরে তাকালে তোর ওই চোখজোড়া আমি আগুনে জ্বালিয়ে দিব। আমার অথৈয়ের থেকে 100 হাত দূরে থাকবি, নয়তো তোকে মেরে মাটিতে পুঁতে ফেলবো, কাক পক্ষীও টের পাবে না। রিয়ানকে প্রায় এক প্রকার ধাক্কা দিয়ে ফেলে রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল রুদ্রিক। রুদ্রিকের যাওয়ার পানে তাকিয়ে রিয়ান শয়তানি হাসি দিল, বলে, নজর তো আমার বহু আগেই পড়েছে। আমিও দেখি তুই ঠিক কিভাবে তোর বউকে প্রোটেক্ট করিস। শুধু তোর বউকে নিয়ে কিছু কথা বলায় আমার গায়ে হাত তুললি, একদিন গোটা তোর বউটাই আমার কাছে থাকবে, ঠিক এতটাই কাছে, যতটা কাছে থাকলে তুই রুদ্রিক, তোর বুক কেঁপে উঠবে। এর প্রতিশোধ তো আমি নিবই। রুদ্রিক কিছুতেই নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না। তীব্র রাগে মন চাচ্ছে ওই রিয়ানকে এখনই মেরে টুকরো টুকরো করে ফেলতে, তবে বোধ হয় একটু শান্তি পাবে। রুদ্রিককে এতটা রাগতে দেখে নীল বলে উঠল, কি হয়েছে তোর? এমন রেগে আছিস কেন? রুদ্রিক রাগে সজোরে ওর বাইকে একটা থাবা মারল, এতে বিকট শব্দ হলো। চমকে গেল ওরা। অনেক দ্রুত এসে রুদ্রিকের হাত ধরল, চিন্তিত স্বরে বলে, শালা কি করছিস? কার না কার উপর রেগে নিজেকে আঘাত করছিস কেন? রুদ্রিক হাত ছাড়িয়ে নিল অনিকের কাছ থেকে, দুহাতে মাথার চুলগুলো খামছে ধরে চেঁচিয়ে উঠল, ওই কুত্তার তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, সাহস কিভাবে হলো আমার অথৈকে নিয়ে বাজে কথা বলার? ওর জিভ টেনে ছিঁড়ে না ফেলা পর্যন্ত শান্তি পাচ্ছি না, কিন্তু আমি তা করতে পারছি না। আই ফিলিং সো হেল্পলেস। কেন ওকেই আমার কাজিন হতে হলো? শুধুমাত্র দাদুর কারণে আমি নিজেকে দমিয়ে রেখেছি, না হলে আমি ওকে সেখানেই জিন্দা কবর দিয়ে ফেলতাম। তবে এটাই ফার্স্ট আর এটাই লাস্ট, সেকেন্ড টাইম ওকে আমি ছাড়ব না। সবকিছু ভুলে যাব আমি, ওকে খুন করে তবেই শান্ত হব। ইহান রুদ্রিকের কাঁধে হাত রাখল,
শান্ত স্বরে বলে, রিল্যাক্স রুদ্রিক। জোরে জোরে শ্বাস নে। কি হয়েছে আমাদের খুলে বল। রুদ্রিক জোরে জোরে নিঃশ্বাস নিল। তারপর একে একে সবটা খুলে বলল ওদের। সব শুনে ইহানেরও রাগে চোখ মুখ লাল হয়ে গিয়েছে। কিন্তু ও কিছু বলল না। কারণ রুদ্রিক বলল তো ওই শয়তানটাকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দিয়েছে। তবে দ্বিতীয়বার এমন কিছু শুনলে রুদ্রিকের আগে ইহান নিজে গিয়েই ওই রিয়ানকে কুপিয়ে মেরে আসবে। এদিকে সব বলা শেষে রুদ্রিক রাগে চোয়াল শক্ত বলে উঠে, অথই ইজ মাইন। ওকে আমি আমার সবটা দিয়ে প্রোটেক্ট করব। আর ওই জানোয়ারটাকে তো দেখে নিব। আমার অথইয়ের দিকে হাত বাড়ানোর কথা স্বপ্নেও পরিকল্পনা করলে ওর সেই হাত আমি ভেঙে দিব। বাস্তবে করবে তো দূরে থাক। তুই চিন্তা করিস না ইহান। ইহান হালকা হাসল রুদ্রিকের কথায়। বলে, আমি জানি সেটা রুদ্রিক। এই জন্যেই তো আমার বোনটাকে বিনা বাক্যে তোর হাতে তুলে দিয়েছি। সাফাত ব্যথিত নজরে রুদ্রিকের দিকে তাকিয়ে। কিন্তু ঠোঁটের কোণে তার মুচকি হাসি। রুদ্রিকের কণ্ঠে উচ্চারিত হওয়া প্রতিবার, আমার অথই শব্দ দুটো বড্ড পীড়া দিচ্ছে ওকে। বুকের বা পাশটা অসহনীয় ব্যথা হচ্ছে। আচ্ছা, একতরফা ভালোবাসায় কি এতটাই যন্ত্রণা থাকে? কেন যে সে ভালোবাসতে গেল? ভালোবাসায় এত কষ্ট থাকলে কখনোই ভালোবাসতো না সাফাত অথইকে। কিন্তু মনকে কি বেঁধে রাখা যায়? মন তো যখন তখন যাকে তাকে হঠাৎই ভালোবেসে ফেলে। এখানে কারো কোনো হাত থাকে না। সাফাত চোখ বুজল লম্বা শ্বাস ফেলল। পরপর ওর বদ্ধ চোখের পাতায় ভেসে উঠল রুদ্রিক আর অথইয়ের হাস্যোজ্জ্বল একসাথে দাঁড়ানো একটা মুহূর্ত। যা কল্পনা করে সাফাতের ঠোঁটের কোণেও চমৎকার হাসি ফুটে উঠল। আস্তে আস্তে চোখ মেলে তাকালো সাফাত। তার প্রিয় দুটি মানুষ যদি একে অপরের সাথে থেকে একে অপরকে ভালোবেসে সুখে থাকে, তাহলে সে নিজেও সুখী। সবকিছু পেয়ে গেলেই যে সে সর্বসুখী এমনটা ভাবা বোকামি। মাঝে মাঝে কিছু ত্যাগ করলেও সুখী হওয়া যায়। আর সেই ত্যাগে যদি তারই প্রিয় মানুষ দুটি সুখী হয়, তাহলে তো কোনো কথাই নাই। তাহলে এই সুখের থেকে বড় সুখ আর কিছু হতেই পারে না। আর তাই সাফাত নিজেও সুখী, অনেক সুখী। চলবে। ভুল ত্রুটি ক্ষমা করবেন। কেমন হয়েছে জানাবেন। এরকম নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই গল্পের অংশ পরের গল্পতে পেয়ে যাবেন। ধন্যবাদ।